বন্ধুরা, সীমানা বা বর্ডার মানে শুধু কাঁটাতারের বেড়া নয়। বর্ডার মানে হলো দেশের সম্মান, যা রক্ষা করার জন্য হাজার হাজার জওয়ান হাসি মুখে নিজেদের প্রাণ উৎসর্গ করে। আজকের গল্পটি সেই বীর জওয়ানদের, যাদের রাত কাটে গুলির শব্দে আর সকাল হয় বারুদের গন্ধে। যখন শত্রু সীমানার ওপারে দাঁড়িয়ে থাকে ঘৃণা আর অস্ত্র নিয়ে, তখন এপারে বুক চিতিয়ে দাঁড়ায় আমাদের দেশের বীর সন্তানেরা। আজকের মুভি বর্ডার 2 এটি শুধু একটি সিনেমা নয়, এটি ১৯৭১ সালের সেই উত্তাল সময়ের গল্প, যখন ভারত আর পাকিস্তানের সীমানা হয়ে উঠেছিল এক বিশাল রণক্ষেত্র। তো চলুন জেনে নেওয়া যাক সেই সাহসিকতা, ত্যাগ আর বিজয়ের রোমাঞ্চকর কাহিনী। ১৯৭১ সাল। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা আঁকা হয়ে গেছে ঠিকই, কিন্তু যুদ্ধের আগুন তখনও নেভেনি। পাকিস্তান তখন দুই ভাগে বিভক্ত ছিল, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের মানুষ নিজেদের ভাষা ও অধিকারের জন্য লড়াই করছিল, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী তাদের ওপর অমানবিক নির্যাতন শুরু করে। হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিতে থাকে। ভারতের কাছে এটি তখন আর শুধু প্রতিবেশী দেশের সমস্যা ছিল না, এটি হয়ে দাঁড়িয়েছিল মানবতার প্রশ্ন। পাকিস্তান চাইছিল না ভারত বাংলাদেশকে সাহায্য করুক, তাই তারা ভারতের ওপর বারবার আক্রমণ চালাতে থাকে। এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে ছিলেন আমাদের গল্পের নায়করা, লেফটেন্যান্ট কর্নেল ফতেহ সিং, মেজর হুশিয়ার সিং এবং ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং শেখ। লেফটেন্যান্ট কর্নেল ফতেহ সিং নায়ক সানি দেওলের মতো চরিত্র। জানতে পারেন যে পাকিস্তানি সেনারা গোপনে ভারতীয় সীমানায় ঢুকে নজরদারি করছে। ফতেহ সিং তার দলবল নিয়ে সেই অনুপ্রবেশকারীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। তিনি তাদের এমন শিক্ষা দেন যে তারা আর এমুখ হওয়ার সাহস পায় না। ফতেহ সিং তাদের হুঁশিয়ার করে দেন, আমাদের সীমানায় ঢোকার চেষ্টা করলে পাকিস্তানে শুধু লাশ ফিরে যাবে। অন্যদিকে আমরা দেখি মেজর হুশিয়ার সিং বাহিয়াকে। তিনি তার দলের জন্য জল আনতে নদীর পাড়ে যান। সেখানে পাকিস্তানি সেনাদের সাথে তাদের মুখোমুখি দেখা হয়। দুই পক্ষই একে অপরের দিকে বন্দুক তাকায়, কিন্তু হুশিয়ার সিং ভয় না পেয়ে বুদ্ধি খাটান। তিনি গম্ভীর গলায় বলেন, আমাদের বিশাল বাহিনী এই জঙ্গলের পেছনেই লুকিয়ে আছে। যদি একটা গুলি চালাও তবে তোমাদের শরীর ছাজরা হয়ে যাবে। তার এই আত্মবিশ্বাস দেখে পাকিস্তানিরা ভয় পেয়ে যায়। হুশিয়ার সিং নদী পার হয়ে তাদের কাছে যান এবং তাদের একজন নতুন সৈন্যকে জিজ্ঞেস করেন, আর্মিতে কতদিন হলো? সৈন্যটি উত্তর দেয়, ৩ মাস স্যার। হুশিয়ার সিং ধমক দিয়ে বলেন, তোমাকে শেখানো হয়নি সিনিয়র অফিসার দেখলে স্যালিউট করতে হয়? ভয়ে পাকিস্তানি সৈন্যরা তাকে স্যালিউট করে এবং পালিয়ে যায়। পরে আমরা জানতে পারি, আসলে সেখানে হুশিয়ার সিংয়ের কোনো বাহিনীই ছিল না, তিনি শুধু বুদ্ধির জোরে তাদের তাড়িয়ে দিয়েছেন। গল্পটি এবার ফ্ল্যাশব্যাক করে ১৯৬১ সালে চলে যায়। ন্যাশনাল ওয়ার একাডেমিতে আমরা দেখি ৩ তরুণ অফিসারকে, হুশিয়ার সিং, নির্মলজিৎ সিং শেখ এবং MS রাওয়াত, নেভি অফিসার। শুরুতে তাদের মধ্যে একদমই বনিবনা ছিল না। তারা একে অপরের সাথে সব সময় প্রতিযোগিতা করত, কে কাকে স্যালিউট করবে, কে সেরা, এই নিয়ে চলত রেশারেশি। আর তাদের এই ঝগড়ার মাঝে পড়ে বেচারা রাওয়াত সব সময় শাস্তি পেত। তাদের প্রশিক্ষক ফতেহ সিং এতে খুব বিরক্ত ছিলেন। তিনি চেয়েছিলেন ৩ বাহিনীর জওয়ানরা একসাথে মিলেমিশে কাজ করুক। ফতেহ সিংয়ের নিজেরও একটি গল্প আছে। তার ছেলে অঙ্গদ সিং সেনাবাহিনীতে যোগ দিতে চায়, কিন্তু ফতেহ সিংয়ের স্ত্রী এতে রাজি নন। তিনি ভয় পান ছেলেকে হারানোর, কিন্তু অঙ্গদ তার বাবার মতোই সাহসী। সে দেশের সেবা করতে বদ্ধপরিকর। একাডেমিতে একদিন সবার বাড়ি থেকে চিঠি আসে, কিন্তু হুশিয়ার সিংয়ের জন্য কোনো চিঠি আসে না। শেখও লক্ষ্য করে হুশিয়ার সিং সব সময় একা থাকে। রাওয়াত জানায় হুশিয়ার সিংয়ের বাবা যুদ্ধে শহীদ হয়েছেন এবং তার মাও নেই, সে সম্পূর্ণ একা। এটা শুনে শেখর খুব খারাপ লাগে। সে তার বোনের পাঠানো রাখিটি হুশিয়ার সিংকে দেয় এবং বলে, আজ থেকে আমার বোন তোরও বোন, প্রতি বছর তুই রাখি পাবি। এভাবে তাদের শত্রুতা গভীর বন্ধুত্বের রূপ নেয়। হুশিয়ার সিংয়ের জীবনেও একটি মজার ঘটনা আছে। সে ছোটবেলায় দাদির সাথে এক বিয়েতে লাড্ডু খেতে গিয়েছিল। পরে সে জানতে পারে ওটা আসলে তারই বিয়ে ছিল। তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। এখন বড় হয়ে সে তার সেই বাল্যবধূকে আনতে গ্রামে যায়। মেয়েটি অত্যন্ত সুন্দরী। হুশিয়ার সিং তাকে বাড়ি নিয়ে আসে। মেয়েটি এসে যখন শাশুড়িকে প্রণাম করতে চায়, হুশিয়ার সিং তাকে তার বাবার ইউনিফর্মের কাছে নিয়ে যায়। মেয়েটি সেই ইউনিফর্মে প্রণাম করে আশীর্বাদ নেয়। তাদের সংসার সুখের হতে শুরু করে এবং তারা জানতে পারে তাদের সন্তান আসতে চলেছে। অন্যদিকে শেখর বিয়ের গল্পটিও বেশ নাটকীয়। তার বাড়ি থেকে এক মেয়ের ছবি পাঠানো হয়। শেখো ছবি না দেখেই না করে দেয়। পরে সেই ছবি ফেরত দিতে গিয়ে মেয়েটিকে সামনাসামনি দেখে সে মুগ্ধ হয়ে যায়। তাদের বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ের রাতেই বেজে ওঠে যুদ্ধের দামামা। খবর আসে সীমান্তে পরিস্থিতি খারাপ। বাসর রাত ফেলে শেখো, হুশিয়ার সিং এবং রাওয়াত 3 বন্ধুকেই দেশের ডাকে ছুটে যেতে হয়। ১৯৭১ সালের যুদ্ধ শুরু হয়। পাকিস্তান জল, স্থল এবং আকাশ
তিন পথেই ভারতের ওপর অতর্কিত আক্রমণ চালায়। আমাদের অনেক ঘাঁটি ধ্বংস হয়ে যায় এবং বহু জওয়ান শহীদ হন। ফতেহ সিং খবর পান যে একটি গুরুত্বপূর্ণ ব্রিজের ওপারের পাকিস্তানিরা ঘাঁটি গেড়েছে। সেখানে আক্রমণ করতে হলে প্রথমে তাদের এয়ার সাপোর্ট বা বিমান ঘাঁটি ধ্বংস করতে হবে। ফতেহ সিং তার দল নিয়ে সেই অভিযানে যান। তিনি একাই বহু শত্রুকে খতম করেন। সেখানে গিয়ে তিনি পাকিস্তানি জেনারেলের সাথে ফোনে কথা বলেন। জেনারেল তাকে হুমকি দিলে ফতেহ সিং বলেন, আমি ফতেহ সিং, মনে আছে 1965 সালে আমার ছেলেকে তোরা মেরেছিলি, আজ তার প্রতিশোধ নেব। আমরা জানতে পারি 1965 সালের যুদ্ধে ফতেহ সিংয়ের ছেলে অঙ্গদকে পাকিস্তানিরা নির্মমভাবে হত্যা করেছিল। ফতেহ সিং ছেলের মৃত্যুতে কাঁদেননি, বরং গর্ব করেছিলেন। আজ তিনি সেই খুনিদের মুখোমুখি। সমুদ্রে MS রাওয়াতের জাহাজের ওপর পাকিস্তানি সাবমেরিন PNS গাজী হামলা চালায়। জাহাজ ডুবতে শুরু করে। রাওয়াত তার সব নাবিককে বাঁচানোর চেষ্টা করেন। তিনি নিজে গুরুতর আহত হন, কিন্তু হাল ছাড়েন না। ডুবন্ত জাহাজ থেকেই তিনি পাল্টা আক্রমণ চালান এবং পাকিস্তানের সাবমেরিনটিকে ধ্বংস করে দেন। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে রাওয়াত শহীদ হন। আকাশে তখন আরেক যুদ্ধ চলছে। শ্রীনগর এয়ারবেসে পাকিস্তানি ফাইটার জেটগুলো হামলা চালায়। সেখানে কিছু স্কুল বাচ্চা আটকা পড়েছিল। পাকিস্তানিরা তাদের ওপরও গুলি চালায়। এটা দেখে ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং শেখর রক্ত গরম হয়ে যায়। তিনি একাই তার ছোট ন্যাট বিমান গ্ন্যাট নিয়ে আকাশে ওড়েন। পাকিস্তানের 6টি আধুনিক স্যাবার জেটের সাথে তিনি একাই লড়াই করেন। একে একে তিনি 2টি পাকিস্তানি জেট ধ্বংস করেন, কিন্তু শত্রুরা তাকে ঘিরে ফেলে। শেখর বিমানে আগুন ধরে যায়। তিনি ইজেক্ট করতে পারতেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান এবং শহীদ হন। 2 বন্ধুর মৃত্যুর খবর পেয়ে হুশিয়ার সিং ভেঙে পড়েননি, বরং আরও বেশি জেদি হয়ে ওঠেন। তাকে দায়িত্ব দেওয়া হয় জারপাল পোস্ট দখল করার। এটি ছিল এক অসম্ভব মিশন, কারণ সেখানে পাকিস্তানিরা বাংকার বানিয়ে বসেছিল। হুশিয়ার সিং তার কোম্পানি নিয়ে সেখানে আক্রমণ চালান। ভীষণ যুদ্ধ হয়। পাকিস্তানি মেশিনগানগুলো আমাদের জওয়ানদের এগোতে দিচ্ছিল না। হুশিয়ার সিং গ্রেনেড হাতে নিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে যান এবং মেশিন গানের বাংকার উড়িয়ে দেন। তারা পোস্টটি দখল করেন, কিন্তু ঠিক তখনই পাকিস্তান বিশাল ট্যাঙ্ক বাহিনী নিয়ে পাল্টা আক্রমণ করে। হুশিয়ার সিংয়ের কাছে কোনো ট্যাঙ্ক ছিল না। তিনি এবং তার জওয়ানরা মাইন এবং রকেট লঞ্চার দিয়ে ট্যাঙ্কের মোকাবিলা করতে থাকেন। হুশিয়ার সিং গুরুতর আহত হন। তিনি হাঁটু গেড়ে বসে পড়েন। একটি পাকিস্তানি ট্যাঙ্কের ভেতর থেকে এক অফিসার বেরিয়ে এসে তাকে মারতে উদ্যত হয়। মনে হচ্ছিল সব শেষ। ঠিক সেই মুহূর্তে সিনেমার হিরোর মতো ফতেহ সিং তার ট্যাঙ্ক বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন। ফতেহ সিংয়ের ট্যাঙ্কের গোলায় পাকিস্তানি অফিসারের মাথা উড়ে যায়। ভারতীয় ট্যাঙ্কগুলো পাকিস্তানের ট্যাঙ্কগুলোকে ধুলোয় মিশিয়ে দেয়। ফতেহ সিং হুশিয়ার সিংকে উদ্ধার করেন। ভারত এই যুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করে। পাকিস্তান আত্মসমর্থন করতে বাধ্য হয় এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। মুভির শেষে আমরা দেখি হুশিয়ার সিং বাড়ি ফিরেছেন। তিনি এখন এক সন্তানের বাবা, কিন্তু তার মন ভারাক্রান্ত। তিনি তার শহীদ বন্ধুদের বাড়ি যান। ব্যাকগ্রাউন্ডে বাজে সেই হৃদয়স্পর্শী গান, মেরা কর্ম তু মেরা ধর্ম তু। হল ভর্তি দর্শকের চোখে জল। বন্ধুরা, এই ছিল বর্ডার 2 এর গল্প। এটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা এমনি এমনি আসেনি, এর জন্য অনেক রক্ত দিতে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।